বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের অনলাইনে যে বিষয়টা ক্লাস নেব সে বিষয়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। এক, হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের এর আগে আমরা প্রথম লেকচার দিয়েছি। আজকে আমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে আজকে আমি দেখাবো জাবেদা। এর আগে আমি জাবেদা কিভাবে করতে হবে, জাবেদার ঘর কয়টা, জাবেদার ছক কয়টা, জাবেদার সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলো সাধারণভাবে আমি তোমাদেরকে শিখাইছি। আজকে আমি ডাইরেক্ট অনুশীলনে একটা অঙ্ক করাবো। এই জাবেদা অঙ্ক নাম্বার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলা আছে, জনাব সেলেম এর ব্যবসায় জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন সম্পূর্ণ হয়েছে। তাহলে যে লেনদেনগুলো সম্পূর্ণ হয়েছে সেই লেনদেনগুলো এখানে বইতে দেওয়া আছে। তোমার 2018 সালে 1 জানুয়ারি তারিখে 1 তারিখে দেওয়া আছে ব্যাংকে জমা দেওয়া হলো 7,000 টাকা। 4 তারিখে দেওয়া আছে ধারে মাল ক্রয় করা হলো। 6 তারিখে দেওয়া আছে কল কবজা ক্রয় করা হলো। 10 তারিখে দেওয়া আছে নগদে মাল বিক্রয় করা হলো। এরপরে 17 তারিখে দেওয়া আছে বেতন বাবদ অগ্রিম প্রদান করা হলো। 20 তারিখে দেওয়া আছে ধারে মাল বিক্রয় করা হলো। 22 তারিখে দেওয়া আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। 23 তারিখে দেওয়া আছে কল কবজার অবস্থা ধার্য করা হলো। 25 তারিখে দেওয়া আছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো। এবং 27 তারিখে দেওয়া আছে বিজ্ঞাপন চেকে পরিশোধ। 30 তারিখে দেওয়া আছে কমিশন পাওয়া গেল। জনাব সেলিম এর হিসাব বইতে উপরোক্ত লেনদেনের জাবেদা দাখিল দেখাও। তাহলে আমরা যে লেনদেনগুলো জাবেদা করতে হবে সেই লেনদেনগুলো আমরা দেখলাম। এখন এই লেনদেনগুলো আমরা জাবেদা প্রয়োগ করবো। জাবেদা করার আগে আমাদেরকে জাবেদার ছক আঁকাতে হবে অথবা ঘর আঁকাতে হবে। জাবেদার ঘর মূলত আমাদের 5টি। জাবেদার ঘর হচ্ছে আমাদের মূলত 5টি। তাহলে আমরা প্রথমে লিখব জনাব সেলিমের। এখানে লিখবো জাবেদা বই। লেখার পর এখন আমরা বোর্ডে ঘর আঁকাবো। জাবেদার ঘর কয়টা? 5টা। প্রথমে লিখবো তারিখ, তারপরে ডেবিট, ক্রেডিট আর খতিয়ান পৃষ্ঠা। জাবেদাতে সাধারণত খতিয়ান পৃষ্ঠা থাকে আর খতিয়ানে জাবেদা পৃষ্ঠা থাকে। তাহলে প্রথমে আছে তারিখ, এরপরে আছে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট, তারপর ক্রেডিট। এই হচ্ছে আমাদের ঘর। এখন আমরা তারিখের ঘরে 2018 সাল জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1 তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে ব্যাংক ব্যক্তিবাচক হিসাব ব্যাংক গ্রহণ করলো, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
প্রিয় শিক্ষার্থী, এখানে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক ব্যক্তিবাচক হিসাব ব্যাংক গ্রহণ করে নেবে, আর নগদ টাকা আমি জমা দিলাম ব্যাংকে, তাহলে ব্যাংক নগদ টাকা জমা দিলাম, তাহলে আমার কাছ থেকে টাকাটা কমে গেল, তার নগদান হিসাব ক্রেডিট। যেহেতু কারণ লিখি সেটা হবে, যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, আমাদের একটা জায়গাটা শেষ। তারপরে আসো 4 তারিখ। 4 তারিখে বলা আছে ধারে মাল ক্রয় করা হলো, তাহলে ধারে ক্রয় করলে এখানে পাওনা সৃষ্টি হয়। এখানে কার নিকট থেকে ক্রয় করা হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। ধারে মাল ক্রয় করা হচ্ছে, তার মানে মানুষ আমার নিকট থেকে টাকা পাবে। তাহলে ক্রয় হিসাব দেবে, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অবগত আছো যে এখানে যেহেতু পাওনাদারের নাম উল্লেখ না, যদি পাওনাদারের নাম উল্লেখ থাকতো তাহলে অবশ্যই এখানে পাওনাদার হতো। করিম থাকলে করিম, রহিম থাকলে রহিম, তার নাম উল্লেখ করো। যেহেতু এখানে পাওনাদার নাম উল্লেখ নাই, তাহলে ডেবিট পাওনাদার। তাহলে আমরা লিখবো, কারণটা লিখবো যেহেতু ধারে বা বাকিতে মাল ক্রয় করা হলো। আমার 4 তারিখ জামাটা শেষ। এরপর আসো 6 তারিখ, কলকবজা ক্রয় করা হলো। তাহলে কলকবজা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদে কলকবজা ক্রয় করা হলো, তাহলে 6 তারিখের জায়গা কলকবজা ক্রয় করা, কলকবজা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর আসো 10 তারিখ, নগদে মাল বিক্রয় করা হলো। নগদে মাল বিক্রয় করা হলো, তাহলে এটা আমি মিশাবো। নগদে মাল বিক্রয় করা হলো 10 তারিখ, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে মাল বিক্রয় করা হলো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদে মাল বিক্রয় করা হলো,
বিক্রয় করা হলো। কত টাকা? 8,000 টাকা। এরপর আসো 14 তারিখ। 14 তারিখে বলা আছে পণ্য ফেরত দেওয়া হলো। পণ্য ফেরত দেওয়া হলো। পণ্য ফেরত কারা দেয়? যারা সাধারণত ক্রয় করে তারাই পণ্যটা ফেরত দেয়। কাদের কাছে দেয়? যাদের নিকট থেকে ক্রয় নিয়ে আসে তাদের নিকট থেকে। তাহলে পণ্য ফেরত দেওয়া হলো। পণ্য ফেরত কারা দেয়? যারা ক্রয় করে নিয়ে আসে, তারা অবশ্যই বলতে হবে ক্রয় ফেরত। তাহলে সেক্ষেত্রে আমাদের পণ্য যদি ক্রয় করে নিয়ে আসি বাকিতে, সেটা যদি আমি ফেরত দেয় আমার 5,000 কমে যায়। এখানে কোনো 5,000 নাম উল্লেখ নাই, যেহেতু এখানে বলা আছে পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে পণ্য ফেরত দিলে আমার থেকে 5,000 কমে যাবে। তাহলে ডেবিট 5,000 হিসাব ডেবিট, 5,000 হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 400 টাকা। তাহলে আমাদের 14 তারিখে কাজ শেষ। এরপর আসে 17 তারিখ। বেতন বাবদ অগ্রিম প্রদান করা হলো। বেতন বাবদ অগ্রিম প্রদান করা হলো। বেতন বাবদ অগ্রিম প্রদান করা হলো। অগ্রিম বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব বেতন বাবদ অগ্রিম অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এরপরে 20 তারিখ। হিসাব 20 তারিখে বলা আছে ধারে মাল বিক্রয় করা হলো। ধারে মাল বিক্রয় করা মানে বাকিতে বিক্রয় করা। সেক্ষেত্রে আমাদের দেনাদার সৃষ্টি হবে জানুয়ারি 20 তারিখ। তাহলে বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু ধারে মাল বিক্রয় করা হলো, যেহেতু ধারে মাল বিক্রয় করা হলো, কত টাকা? 10,000 টাকা। এরপর তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হইতে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজন বলতে নিজের দরকার, পার্সোনাল দরকার। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, কয় তারিখ? 22 তারিখ।
উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হইতে উত্তোলন করা হলো, যদি এখানে লেখা থাকতো শুধু ব্যাংক থেকে উত্তোলন করা হলো তাহলে সেই ক্ষেত্রে হতো নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এখানে পার্সোনাল কাজ ব্যক্তিগত প্রয়োজন ব্যাংক থেকে উত্তোলন করলো, উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর আসে 23 তারিখ কল কবজার অবস্থা ধার্য করা হলো, তাহলে অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট কল কবজা হিসাব ক্রেডিট। যেহেতু কল কবজার অবচয় ধার্য করা হলো, অবচয় ধার্য করা হলো কত টাকা? 800 টাকা। এরপর আসো 25 তারিখ এরপর আসবো আমরা 25 তারিখ। পঁচিশ তারিখে বলা আছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো, তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা ধার্য করা হলো, যেহেতু অনাদায়ী পাওনা ধার্য করা হলো, প্রিয় শিক্ষার্থী অনাদায়ী পাওনাটা হচ্ছে দেনাদার যে টাকা আদায়যোগ্য নয় সেটাকে বলা হবে অনাদায়ী পাওনা। কত টাকা? 400 টাকা। এরপর আছে 27 তারিখ বিজ্ঞাপন চেকে পরিশোধ। বিজ্ঞাপন চেকে পরিশোধ, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু বিজ্ঞাপন চেকে পরিশোধ করা হলো, কত টাকা? 3000 টাকা। এরপর আসো কমিশন পাওয়া গেল 30 তারিখ কমিশন পাওয়া গেল, আমাদের শেষ যাবে না।
কমিশন পাওয়া গেল। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন হিসাব ক্রেডিট, যেহেতু কমিশন পাওয়া গেল 200 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা শেষ, 2 নম্বর জাবেদা শেষ। এর পরিপ্রেক্ষিতে তোমরা বাসায় বসে বসে 2-এর মতোই করে 2-এর অনুকরণ করে 3 নাম্বার 4 নাম্বার অঙ্ক বাসায় করতে পারবা, 5 নাম্বার অঙ্ক বাসায় করতে পারবা। তাহলে আজকের আমাদের অনলাইনে ক্লাস আমরা শিখলাম কি জাবেদা। এই জাবেদা অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষার ইনশাআল্লাহ থাকবে। আর বাসায় বসে বসে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে কালচার করে প্রতিদিন একটা করে অঙ্ক করবে, তাহলে মনে থাকবে। আশা করি সবাই ভালো থাকো। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।